জুলাই আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলছে নির্বাচন কমিশন। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অযৌক্তিক কোটা বাতিলের দাবি, শহীদ মিনারে বিক্ষোভ। ফলাফল পুনর্মূল্যায়ন চান মেডিকেলের ভর্তি ইচ্ছুকরা। যাত্রাবাড়িতে মেহেদী হত্যা মামলায় আনিসুল ইনু সহ 4 জনকে 5 দিনের রিমান্ড। 15 আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার। পাতাল রেলের জন্য পরিষেবা লাইনের কাজে সীমাহীন ভোগান্তি। স্টেশন নির্মাণের আগে বিকল্প রাস্তার আশ্বাস। কষ্ট শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। এরকমই লাগতো 40-45 মিনিটের মতো, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইরা। মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেছেন, ভোটার অধিকারের সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যেতে চাই বেলায়েতের কাছে। বেলায়েত, আপনার কাছে জানতে চাই, হালনাগাদ কার্যক্রম নিয়ে কি বললেন CSE সহ অন্যান্য কমিশনাররা? রাত্রি কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর উদ্বোধন ঘোষণা করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে ভোটের যেই সকল অনিয়ম আছে সেই সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, ভোট বাক্স ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ যেন জনগণের পক্ষ থেকে তোলা হয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত ধরনের শক্ত পদক্ষেপ তারা নেবেন। আজকের এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ব্যাপারে যদি একটু বলি যে কিছুক্ষণ আগে এখানে তরুণ ভোটারদের ফর্ম পূরণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন এবং এখানে বেশ কয়েকজন তরুণ ভোটার প্রধান নির্বাচন কমিশনারের হাতে তাদের হালনাগাদকৃত ফর্মটি তুলে দিয়েছেন। বলে রাখতে চাই যে এখানে অন্য চারজন নির্বাচন কমিশনারও কথা বলেছেন। তারা বারবারই বলেছেন যে অতীতের যে 3টি সংসদ নির্বাচন, সেই 3টি সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নষ্ট হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, এই কথাগুলো তারা বলেছেন। আর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে বলতে হয় যে আসলে গত 2রা জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্তমান ভোটার সংখ্যা 12,36,83,000। এই ভোটারদের মধ্যে কেউ যদি মৃত ভোটার থাকে, দ্বৈত নাগরিক থাকে কিংবা ভুয়া ভোটার থাকে, তাদেরকে বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী 2রা মার্চ। এই যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম, প্রত্যেকটি ভোটারকে যাচাই করা, কারা ভুয়া ভোটার আছেন, অতীতের যে বিতর্ক আছে ভোটার তালিকা নিয়ে, সেই বিতর্ক গোছাতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই ব্যাপারের যে হালনাগাদ কার্যক্রম সেটি বাড়ি বাড়ি গিয়ে আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন শেষ করবে।
আর যাদের নতুন করে ভোটারের তথ্য নেবে এখন, অর্থাৎ 1 জানুয়ারি 2026 সাল পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে, এই সমস্ত নতুন ভোটাররা আগামী বছরের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। সেই কার্যক্রমে নির্বাচন কমিশন পরিচালনা করবে। এটি শুধু ঢাকার সাভার কিংবা ঢাকায় নয়, এটি পুরো বাংলাদেশেই প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলো। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর যারা মানুষের তথ্যগুলো ইনপুট দেবেন তাদের প্রতি নির্বাচন কমিশনের একটি শক্ত নির্দেশনা, যাতে কারো নাম বয়স ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যাতে ভুল না হয়। অর্থাৎ ভোটার তালিকা জাতীয় পরিচয়পত্র নিয়ে যে বিস্তর অভিযোগ রয়েছে যে মানুষের অজস্র নামের বানান ভুল রয়েছে, নানা ধরনের সংশোধনগত জটিলতায় মানুষ ভুগছেন, সেটি যাতে ভবিষ্যতে না হয় একেবারে খুব সচেতনভাবে ফর্মগুলো পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতে নির্বাচন সংশ্লিষ্ট যত কর্মকর্তারা রয়েছেন একেবারে মাঠ পর্যায় থেকে শুরু করে নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত সবাইকে সতর্কভাবে কাজ করার কথা নির্বাচন কমিশন বলেছেন এবং বলেছেন যে অতীতে ভোটার তালিকাকে নানাভাবে কলুষিত করা হয়েছে, এবার আর কোনো ধরনের অভিযোগ শুনতে চায় না নির্বাচন কমিশন। সে ব্যাপারে সতর্ক থাকার কথা নির্বাচন কমিশনাররা বলেছেন। তো এই কার্যক্রমে তারা যেই বিষয়গুলোকে সামনে এনেছেন যে আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যেই 4 জন নির্বাচন কমিশনার আছেন প্রত্যেকের বক্তব্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা আসলে যেটি বলেছেন যে 5ই আগস্টের কারণে, জুলাই বিপ্লবের কারণে মানুষের যেই দীর্ঘদিন ধরে মানুষ যে ভোটাধিকার বঞ্চিত ছিল সেই ভোটাধিকার ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি হয়েছে। যদি কোনোভাবে এই সুযোগকে বাংলাদেশ কাজে লাগাতে না পারে তাহলে এই যে 5ই আগস্টের বিপ্লব, এই যে জুলাই বিপ্লব, এই যে গণ অভ্যুত্থান সেটি ব্যর্থ হবে। এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা বলেছেন যে এই যে যারা জুলাই বিপ্লবে, জুলাই আগস্ট যে গণহত্যায় যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, সেই আহত নিহতদের প্রত্যাশা পূরণ করতেই কিন্তু একটি ভালো নির্বাচন উপহার দিতে হবে। তো সাভার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনার কাছে জানতে চাই, এখান থেকে তো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে গেছে, সেখানে তথ্য সংগ্রহকারীরা এখন কোন পর্যায়ে কাজ করছেন একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ বেলায়েত। আসলে আজকে থেকে যে ভোটার তালিকার হালনাগাদের যে তথ্য সংগ্রহের কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই মাঠ পর্যায়ে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর সিকে গোরশুট এলাকায় এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা তথ্য সংগ্রহকারী আছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে তাদের যে ভোটার তালিকার যে হালনাগাদের তথ্য সেগুলো তারা সংগ্রহ করছেন। এবং এখানে আমরা সিকে গোরশুটের একটি বাসায় আছি এবং এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে যারা তথ্য সংগ্রহ করবেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং একজন নতুন ভোটার যিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন এবং তার যে ফর্মটি রয়েছে ভোটার তালিকা হালনাগাদের যে তথ্য সংগ্রহের ফর্ম সেটি ভোটার নিজেই তিনি কিন্তু এটি পূরণ করছেন এবং সুপারভাইজার সহ তথ্য সংগ্রহকারী যারা আছেন এবং নির্বাচন অফিসের কর্মকর্তারা তারা কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন বা তাদের যে কাগজপত্রগুলো রয়েছে যেমন ভোটার তালিকা হালনাগাদের করার জন্য যে কিছু ফর্মালিটিস রয়েছে যেমন ভোটার আইডি কার্ড, পিতামাতার আত্মীয় স্বজনের এবং জন্ম নিবন্ধনের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে যাচাই বাছাই করছেন এবং এগুলো করেই কিন্তু তারা এই তথ্য সংগ্রহগুলো করেছেন। আমরা নির্বাচন অফিসের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে আগামী 26 সালের 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে এবং বা যাদের বয়স 1/1/2008 বা তাদের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভোটার করা হবে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু যাদের ভোটার স্থানান্তর হবেন বা যারা যে সমস্ত ভোটার মৃত্যুবরণ করেছেন তাদের তালিকাও কিন্তু এখানে হালনাগাদ করা হবে এবং বাদ দেওয়া হবে এবং এই কার্যক্রম কিন্তু 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং 5 ফেব্রুয়ারি থেকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক সহ নিবন্ধনের কাজ, যে ছবি তোলার কাজ সেগুলো করা হবে এবং এটি 11 এপ্রিলের আগ পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং ময়মনসিংহ জেলায় কিন্তু 13টি উপজেলায় 1836
36 জন তথ্য সংগ্রহকারী এই তথ্য সংগ্রহ করবেন এবং এখানে যারা সুপারভাইজার রয়েছেন তারা কিন্তু এই কার্যক্রমগুলো তদারকি করবেন। তো আজকে যে কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম কিন্তু চলবে, নির্বাচন কমিশন জানিয়েছেন যে তাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় অনুযায়ী চলবে এবং নির্ভুল একটি ভোটার তালিকা হালনাগাদের যে কাজ সেই কাজটি কিন্তু করা হবে বলে আমাদের নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদের সর্বশেষ খবর। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সে খবর জানাতে সাভার এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক কোটা প্রথা নিরসন ও মেডিকেলের ফলাফল পুনর্প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, আপনার কাছে জানতে চাই, ফলাফল কোটার ভিত্তিতে হয়েছে, সেক্ষেত্রে ফলাফল পুনর্প্রকাশের কারণটা কি? শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন? শিক্ষার্থীরা বলছেন যে কোটার কারণে অনেক মেধাবীরা তারা ভর্তি পরীক্ষায় বেশি নম্বর পেয়েও তারা ভর্তি হওয়ার সুযোগ পায়নি, আবার যারা কোটার সুযোগ পেয়েছে তারা অনেক কম নম্বর পেয়ে, তুলনামূলক অনেক কম নম্বর পেয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে মেধাবীরা তারা মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই দাবি মূলত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজধানীর কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। কিছু অভিভাবকরাও তারা অবস্থান করছেন এবং তাদের দাবি হচ্ছে একটি যে মুক্তিযোদ্ধার যে কোটাটি রয়েছে এবং একই সঙ্গে অন্য আরো যে কোটাগুলো রয়েছে সব কোটা বাতিল করতে হবে এই মেডিকেলে ভর্তি পরীক্ষায়। তারা বলছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়ে গেল কোটা বাতিলের দাবিতে, যেখানে অনেকের প্রাণ ঝরে গেছে এই আন্দোলন করতে গিয়ে, অনেকেই অনেক রকম ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, অনেকেই অঙ্গহানি হয়েছেন, নানান রকম নির্যাতনের শিকার হয়েছেন, সেরকম একটি পরিস্থিতির পর এসে আবার প্রায় 4-5 মাস পরেই কোটার একটি প্রয়োগ দেখা গেছে মেডিকেলের ভর্তি পরীক্ষায়। এটি তারা বারবার বলার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের যেই মূল দাবিটি সেটি হচ্ছে যে গতকাল যেই ফলাফল প্রকাশিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2024 এবং 25 শিক্ষাবর্ষে, সেই রেজাল্ট বাতিল করার দাবি তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে মেডিকেলের যে ভর্তি যে পদ্ধতিগত যে ব্যাপারগুলো রয়েছে, বর্তমান যে মেডিকেলে ভর্তি পরীক্ষার যেই পদ্ধতি রয়েছে, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভর্তি হয়, প্রশ্নপত্র যেভাবে করা হয়, এই পদ্ধতির তারা পরিবর্তন চান। এখানে কিছু সংশোধন এবং সংস্কার করার প্রয়োজন, এটাই মূলত শিক্ষার্থীদের দাবি। এবং ঢাকা মেডিকেলের থেকে শুরু করে অন্যান্য মেডিকেলের শিক্ষার্থী যাদের এখন ক্লাসরুমে কিংবা অন্য কোনো একাডেমিক কাজে তাদের থাকার কথা ছিল, তারা সেগুলো বাদ দিয়ে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শুধু এই কোটা বাতিলের দাবিতে। তাদের কথা হচ্ছে যে কোটার কারণে অনেক কম মেধাবীরা তারা এসে ভর্তির সুযোগ পান এবং তারাই পরবর্তীতে ভুল চিকিৎসা দেন বা তারাই এই যে চিকিৎসা যে সিস্টেম, চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে, সেখানে এসে তারাই বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এটি হচ্ছে মূলত শিক্ষার্থীদের দাবি, মেডিকেলের শিক্ষার্থীদের দাবি, এবং এই দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং তারা পরবর্তীতে হয়তো তাদের নতুন কোনো কর্মসূচি আমাদেরকে জানাবেন যে তারা এই রেজাল্ট বাতিলের পাশাপাশি তারা আর কি কি দাবি করেন, সেটি আমরা জানতে পারবো তাদের এখানের আর কিছু সময় পরেই। রাত্রি মেডিকেলের ফলাফল পুনর্প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান। ফ্যাসিবাদের ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর বড় মগ বাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের জাতির উপর তাণ্ডব চালানোর সাথে গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। গণমাধ্যম সত্য প্রকাশ করে যথাযথ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ চেপে বসতে পারত না। এ সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে ভবিষ্যতে গণমাধ্যমের মত প্রকাশে কোনো বাধা থাকবে না বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।
যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসিফ, আজ কাদের আনা হয়েছে? রাত্রি যেমনটি বলছিলেন, আজ সকালেই যাত্রাবাড়ী থানার পৃথক দুটি মামলা দুটি যদি স্পেসিফিকলি বলি, একটি হলো জিসান হত্যা মামলা এবং আরেকটি হলো মেহেদি হাসান হত্যা মামলা। জিসান হত্যা মামলায় পতিত সরকারের বেসামরিক যে বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ মোট 5 জনকে কিন্তু 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যান্য যারা আছেন তারা হলেন যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির কিন্তু রাশেদ খান মেনন এবং চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি সাবেক পুলিশ আইজিপি ছিলেন, তাকেও কিন্তু এই জিসান হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, এই 5 জনকে। আর আরেকটি যে হত্যা মামলা, অর্থাৎ মেহেদি হাসান হত্যা মামলা, সেটিও যাত্রাবাড়ি থানারই একটি হত্যা মামলা। সেখানে কিন্তু 4 জনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে আছেন কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং চৌধুরী আবদুল্লাহ মামুন। এছাড়া কিন্তু আজকে কিন্তু 15 জনকে নতুন করে বিভিন্ন থানায় হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কিন্তু আছেন জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়া আছেন দীপমণি, যিনি সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি। এছাড়া কিন্তু ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিম এই সহ মোট 15 জনকে কিন্তু নতুন করে আসলে বিভিন্ন থানার হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই তাদেরকে যখন আদালতে আনা হয়, তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে এই মামলাগুলোর যে তদন্ত কর্মকর্তারা, তারা এই মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর এবং এই রিমান্ডের আবেদন করলেই ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু তাদের এই রিমান্ড এবং এই গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করে। আমরা কথা বলেছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে এই মামলার যারা আসামি, তাদের কিন্তু এই হত্যা মামলার সাথে যুক্ত হওয়া বা জড়িত থাকার কিন্তু একটা তাদের বিশ্বাস যে তারা এই মামলায় জড়িত এবং সেই হিসেবেই তারা কিন্তু আসলে রিমান্ডটা চেয়েছেন। এবং যারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তারা কিন্তু জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত আসলে শেষ পর্যন্ত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে রিমান্ড দিয়েছেন এবং বিভিন্ন মামলায় নতুন করে কিন্তু আরও 15 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন। তো রাত্রে এই ছিল সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল। আর প্রথম পাতাল রেলের স্টেশন নির্মাণের আগে পরিষেবা লাইন প্রতিস্থাপন করতে গিয়ে প্রগতি সরণির নদ্দা, বসুন্ধরা গেট, কুড়িল এলাকায় চলাচলকারী মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। প্রকল্প পরিচালক বলছেন, শিগগিরই ভোগান্তি শেষ করে স্টেশন নির্মাণের সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবা দেওয়া যাবে 2030 সাল নাগাদ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতি শহরের জন্য বেশি কার্যকর হতে পারে মনোরেলের মতো হালকা গণপরিবহন। বাকিটা জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। প্রগতি সরণির এই যানজট পুরনো, তবে সম্প্রতি তা রূপ নিয়েছে অসহনীয় দুর্ভোগে, যার অন্যতম কারণ দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। স্টেশন নির্মাণের জন্য পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলছে রাস্তার দুপাশ দিয়ে। পূর্বাচল আর এয়ারপোর্ট, এই দুদিক থেকে আসা পাতাল আর এলিভেটেড অংশ যেখানে মিলিত হবে, সেই ট্রানজেকশন পয়েন্ট হয়ে নদ্দা নতুন বাজার অংশের স্টেশন পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ এখনও চলমান। আর এ কারণেই বসুন্ধরা গেটের 2 প্রান্ত, কুড়িল আর নদ্দার দিক থেকে আসা যানবাহনগুলোর জট লেগেই থাকে। প্রতিদিনই আমাদের এই জ্যাম, কষ্টের শেষ নাই। শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। অন্য সময় আসলে এরকমই লাগতো, 40-45 মিনিটের মতো, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এমআরটি লাইন 1-এর প্রকল্প পরিচালক বলছেন, CP5 প্যাকেজের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলতি মাসেই শেষ হবে। কিন্তু ভোগান্তি কি শেষ হবে? কারণ ওপেন কাট পদ্ধতিতে স্টেশন নির্মাণ শুরু হলে সাময়িকভাবে বন্ধ হতে পারে সড়ক। নতুন বাজার থেকে নর্দা হয়ে যেটা ট্রানজিশন পয়েন্ট, মানে জোয়ার সারা পর্যন্ত, এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে আর কি, লাগে।
এয়ারপোর্ট থেকে নদ্দা পর্যন্ত এমআরটি লাইন 1-এর মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ শেষ হলেই শুরু হবে নতুন বাজার, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যে কটি স্টেশন রয়েছে তার মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ। একই সাথে যখন ওপেন কাট পদ্ধতিতে এই স্টেশনগুলোর কাজ শুরু হবে তখন প্রগতি সরণি দিয়ে চলাচলকারী মানুষের জনদুর্ভোগের মাত্রা যে আরও বহুগুণে বেড়ে যাবে তা বলাই যায়। প্রগতি সরণি রোডটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই অর্থে যদিও 6 লেনের, কিন্তু তার আশেপাশে ভূমি ব্যবহারের ঘনত্ব যেই পরিমাণে, ডেফিনেটলি এখানে অনেক যানজট হবে। এমআরটি লাইন 1-এর প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রুটে থাকবে 12টি স্টেশন, আর প্রায় 11.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড পূর্বাচল রুটে একটি ভূগর্ভস্থ সহ থাকবে 9টি স্টেশন। টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটির 10 থেকে 12 মিটার নিচে চলবে খনন কাজ। তবে গুরুত্বপূর্ণ, এই টিবিএম এখনও কেনা হয়নি, তাই প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল কতদূর এগোলো সেই প্রক্রিয়া, আর যাত্রী সেবাই বা শুরু হতে পারে কবে থেকে। বর্তমানে নেগোসিয়েশন চলমান অবস্থা আছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আমরা এটার সিদ্ধান্ত হয়ে যাবে। তো এখানে সময় মোটামুটি ডিজাইনার ম্যানুফ্যাকচার 1 বছর সময় লাগার কথা। সত্যি কথা বলতে কি, আন্ডারগ্রাউন্ড প্যাকেজগুলির মেয়াদ 5 ইয়ার্স, সেই হিসাব করেন আছে, মানে আছে জানুয়ারি 2025, এর সাথে 60 মাস যোগ করেন। স্বয়ংক্রিয় মেট্রো রেলের পরিচালনা কিংবা রক্ষণাবেক্ষণের জন্য অগ্রগতির আওতায় ছিল ডিপো তৈরির কাজ। প্রায় 90 একর জায়গায় উঁচু নিচু অংশ বালি দিয়ে ভরাট করে কাজের অগ্রগতি প্রায় 90%। এখন বালুর স্তর শক্ত করার সাথে চলছে রোলার আর গ্রেডার দিয়ে সমান করার কাজ। চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আগামী আগস্টের আগেই যাতে CP02 কন্ট্রাক্ট প্যাকেজের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রায় 100 খানেক ড্রাম ট্রাক, এক্সকাভেটর, রোলার আর গ্রেডার দিয়ে প্রায় 650 দিনের কর্মযজ্ঞ শেষে পিতলগঞ্জের এমআরটি লাইন 1-এর এই ডিপোর সামগ্রিক অগ্রগতি দৃশ্যমান। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে আগস্টে সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও CP1 প্যাকেজের কাজ তার আগেই শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে, আর তারপরেই শুরু হবে এই ডিপোর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের কাজ। পিতলগঞ্জের এমআরটি লাইন 1 ডিপো থেকে গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আর বিএসএফ এর সহিংস আচরণে অস্থির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন সীমান্তের চোরাচালান বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। এছাড়া অস্থিরতা বন্ধে গ্রামবাসীকে সচেতন করার তাগিদ তাদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় আর জানাচ্ছেন রাকিবুল হাসান। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। ভারতের সাথে এই উপজেলার 85 কিলোমিটারের সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে প্রায় 77 কিলোমিটার। শুধু শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপির মাঝে 1200 গজ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, যদিও সীমান্ত আইন ভেঙে সেখানে বেড়া দিতে চায় ভারত। গেল 8 জানুয়ারি বিজিবির প্রতিরোধে এই কাজে ব্যর্থ হয় ভারতের সীমান্ত বাহিনী। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এমন পরিস্থিতি। নিয়ম রক্ষা না করেই সীমান্তে মাটি ফেলে উঁচু মাটির প্রাচীর করেছে বিএসএফ, যেখানে কাঁটাতারের বেড়া দিতে চায় তারা, যা বাংলাদেশি কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ। 50 গাছ, কোন জায়গায় 20 গাছ ছেড়ে মনে করে এই হাসিনার আমলে মনে করে মাটি তুলে লেহে যে এখন এই আমলে এখন বেড়া দিবার যুদ্ধ রেলে। আমাদের এখানে একটা কৃষক যাবে, আমার কৃষককে একটা গলি করে দিলে মেরে দিল, দিলিয়ে চলে গেল তার বেড়ার গোড়ায়, আমরা তো এটা হইতে দেব না। এই আগ্রাসী মনোভাব ইন্ডিয়ার, এটা তাদের অন্তর্নিহিত একটা বিষয়। বর্তমানে জনগণ নিয়ে বিজেপি এবং জনপ্রতিনিধি একসঙ্গে যদি জনগণের মাঝে বারবার মিটিংয়ে সভা সমিতি করে মানুষকে সচেতন করে, তাহলে এই পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হবে না। বিজিবি অধিনায়ক বলছে সীমান্তে চলাচলে সচেতনতা বাড়াতে মাইকিং ও সমাবেশে সকলকে সচেতন করা হচ্ছে। তবে অস্থিরতা রুখতে সম্মিলিতভাবে শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। ফসলের ক্ষতি কেউ না করে, কারণ হচ্ছে একটা বছরে একটা সিজনের ফসল, এটা যদি উৎসুক জনতা এই এলাকা ফসলের ক্ষতি হয় কৃষকের, তো সেই জন্য স্থানীয় মেম্বার ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন,
তারাও জনগণের সাথে একসাথে মিলে কাজ করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই সীমান্তের পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা সামনে আরও কন্টিনিউ করতে চাই। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 2 বিওপিতে ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি হয় গ্রামবাসীরা। দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী একটি গ্রামে, যেখান থেকে 150 গজ দূরে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়া, আর মাঝের যে অংশ তা কৃষকের ফসলি জমি। তাই নানা কাজে কৃষক এবং গ্রামবাসীদের যেতে হচ্ছে সেখানে। তাই সকল মহলের বক্তব্য, গ্রামবাসী এবং কৃষকের আন্তর্জাতিক সীমানা সম্পর্কে সচেতন হওয়া অনেক বেশি জরুরি। তাহলেই কমানো যাবে সীমান্তর এমন নানা ধরনের সংঘাত আর অস্থিরতা। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম, অর্থ পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে বিএনপির 90-এর ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় আমানুল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দেবে সরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি বলে মন্তব্য করেন সাবেক ডাকসু নেতা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়েও সরগরম বিশ্ব রাজনীতি। চীনের শি জিনপিং আমন্ত্রণ পেলেও তালিকায় নাম নেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমন খবর ছেয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এছাড়া আমন্ত্রণ না পাওয়ার তালিকায় আছেন ইউরোপীয় ইউনিয়ন প্রধান। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রনায়কই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হতে চান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের এই আত্মবিশ্বাসের কিছুটা ঝলক দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি, এ নিয়েই চলছে নানা আলোচনা। আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন 78 বছর বয়সী এই রাজনীতিবিদ। 1 মাস আগে থেকে চলছে আমন্ত্রণ পাঠানোর পর্ব। সে তালিকায় ইটালি বা আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানদের অগ্রাধিকার দেয়া হলেও কোনো কোনো গণমাধ্যমের দাবি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও গার্ডিয়ানের তথ্য বলছে, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলা হচ্ছে, কোনো দেশের রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ না পেলে সে দেশের প্রতিনিধি আমন্ত্রণ রক্ষা করবেন, এমনটা স্বাভাবিক নয়। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি। ফলে নরেন্দ্র মোদী ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এ নিয়ে সঙ্গত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যমও। বরং শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়ালও বিষয়টি এড়িয়ে যান। তবে 2017 সালের প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিতে এসেছে অপ্রত্যাশিত পালাবদল। তাই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকার গুরুত্ব অস্বীকার করছেন না বিশ্লেষকরা। চীন বিরোধী শুল্ক নীতির হুঁশিয়ারি দিয়েও প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানাতে ভোলেনি রিপাবলিকান শিবির। তবে শি জানিয়েছেন তার বদলে ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং অংশ নেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রিতদের তালিকায় শুরুতেই জায়গা পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ও ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। যদিও ব্যস্ততা থাকায় অনুষ্ঠানে থাকতে পারবেন না রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠতম মিত্র হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান। আর শপথ গ্রহণের 1 মাস আগেই ট্রাম্পের আমন্ত্রণ রক্ষার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জো মেলোনি। অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা আছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়োয়াওয়ের। আমন্ত্রণ জানানো হয়েছে এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বকুলে এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকেও। যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন রিফর্ম পার্টির নেতা, ইউরোপের কয়েকজন আইন প্রণেতা সহ জার্মানি থেকে আমন্ত্রণ পেয়েছেন অল্টারনেটিভ পার্টির চ্যান্সেলর প্রার্থী এলিস উইডল। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মার্কিন মুলুকের আরও 3 সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও থাকবেন এই আয়োজনে। এদিকে ধারণা করা হচ্ছে ট্রাম্প 2.0 এর যাত্রা শুরুর দিনে বর্ষিয়ান এই নেতার পাশে থাকবেন বিশ্বনন্দিত টেক বিলিয়নেয়ার ও ধনকুবেররা। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক ও মেটার মার্ক জাকারবার্গকে দেখা যাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়া রিপাবলিকান অর্থদাতাদের পাশাপাশি কট্টরপন্থী বেশ কয়েকজন রাজনীতিবিদও থাকবেন এই আয়োজনে।
তবে পলিটিকোর তথ্য বলছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। যদিও ওয়াশিংটনে ইউরোপীয় ইউনিয়নের দূত জোতিভা নেলিউপসিয়েনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আমন্ত্রণ জানানো হয়নি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে 3 বারের প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লা পেনকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ক্ষমতার শেষ দিনে ডেমোক্রেটদের মনোবল চাঙা করার চেষ্টা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে রোববার তার শেষ কর্মদিবসে সাউথ ক্যারোলিনার কৃষ্ণাঙ্গ গির্জায় হতাশ ডেমোক্রেটদের আশা ছেড়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বাইডেন। ক্ষমতা না থাকলে সবসময় জনসাধারণের হয়েই থাকবেন বলে জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। বয়স হলেও কোনোভাবেই ক্লান্ত নয় বলে দাবি করেন বাইডেন। 2020 সালের নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়ায় সাউথ ক্যারোলিনা সহ দেশবাসীর প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানান এই ডেমোক্রেট নেতা। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলছেন নির্বাচন কমিশন। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অযৌক্তিক কোটা বাতিলের দাবি, শহীদ মিনারে বিক্ষোভ। ফলাফল পুনর্মূল্যায়ন চান মেডিকেলের ভর্তি ইচ্ছুকরা। যাত্রাবাড়িতে মেহেদী হত্যা মামলায় আনিসুল, ইনু সহ 4 জনকে 5 দিনের রিমান্ড। 15 আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার। এবং পাতাল রেলের জন্য পরিষেবা লাইনের কাজে সীমাহীন ভোগান্তি। স্টেশন নির্মাণের আগে বিকল্প রাস্তার আশ্বাস। কষ্টের শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। এরকমই লাগতো 40-45 মিনিটের মধ্যে, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।